আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ীর বালিয়াকান্দি এবং পাংশা সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই, মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। এখন অন্য এলাকায় হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো। এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তো তারপরেও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক, মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখনো করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক একটা ঘটনা আর কি। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়। কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, উপরে নিচে সব দিক থেকেই। সূর্যের প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে। তো যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না। কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে স্বাভাবিকভাবেই। তো রাসেল ভাই মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে। আচ্ছা, কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোনো শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ, এটা মানে মানুষের মতোই কোনো একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। আচ্ছা, তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়। তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজ আছে সেখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে। কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়, মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে, এটা আমাদের ব্যবসা। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকে রাজবাড়ী বালিয়াকান্দি এবং পাংশার পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তো তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে পাহারা, চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো রাসেল ভাই তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পারে। তো শব্দ যখন শুনতে পারে ভাই, তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে, তখন আসলে ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটা কি টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, অনেক আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। আচ্ছা, তবে রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যে ব্যক্তি প্রথমে ঢোকে তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটা দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে, তখন দেখে তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যে ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা। এবং ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে, এবং চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। তো এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন তার সাথে সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো? বলে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে ভৌতিক মানে হয়তো চিন্তা করে কোনো জানোয়ার টানোয়ার এরকম কিছু আর কি, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে তখন পাহারা দেওয়া শুরু করে। দেখো তারা কখনো দেখে কিনা, এটা পেলেই মনে করেন যে তাকে ধরবে। রাসেল ভাই মানে প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়। আচ্ছা, এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই মানে তারা মারা যায়।
মানে আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। তো আমরা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে, লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পাড়ের বরজ পাহারা দেবো না, কার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময়ে বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় যে আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি না। তখন উনি বলেন যে আসলে এই জিনিসটা যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকিয়ে রেখেছিল। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সে বের হয়ে গেছে। এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা আমি কিছু তদবির দিব, হয়তো এতে ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার এরকম তারা দেখতো উঠানে, এরকম দেখা শুরু করলো। তখন মানে এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুম গুলো তো বাসা থেকে একটু দূরে থাকে, তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না। এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিরিটটা আর কখনোই দেখা যায়নি রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা রাসেল অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুস্তফা আলম রোমান, আমার বাসা রাজশাহীতে। আজকে যে ঘটনাটা বলবো সেটা আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার সাথে আজ পর্যন্ত যে কয়টা ঘটনা ঘটেছে তার মধ্যে এটা বলতে পারেন অন্যতম। তো ঘটনাটা শুরু করার আগে একটু বলতে চাই যে আজকে আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তাই ঘটনা বলতে বলতে যদি অসুবিধা হয় আপনাদের প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যাই হোক, ঘটনাটা শুরু করছি। আসলে আমার যে ঘটনাটা এটা মূলত আমার বাসা থেকেই শুরু হয়। আমরা আসলে আমাদের নতুন বাসায় আসি 2017 সালে। তো আমাদের নতুন বাসা করা হয় রাজশাহীতে। সো আমরা 17 মার্চের দিকে আসলে বাড়িতে উঠি। অ্যান্ড ফার্স্টে 6 মাসের মতো মোটামুটি ঠিকঠাক ছিল সবকিছু, খুব একটা সমস্যা হয়নি। তবে মেবি এটা ডিসেম্বর হবে, 17 সালের ডিসেম্বর, তখন থেকে আর কি ছোটখাটো দু একটা ঘটনা আমার সাথে ঘটতে শুরু করে। সত্যি বলতে ঘটনাগুলো আমার সাথেই ঘটে, বাট ছোটখাটো হয়তো দু একটা ইনসিডেন্ট রয়েছে যেগুলো আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও ঘটেছে, বাট তারা খুব একটা আমলে নেয়নি চায় বিষয়টা। তো যাই হোক, এই ঘটনা যেটা আজকে সেটা হচ্ছে 2018 সালের ঘটনা। এটা প্রায় সেপ্টেম্বর অথবা এরকম কোন একটা সময়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, ঘটনা ঠিক এরকম যে আমি তখন কলেজে পড়ি আর কি। তো আমি একটা জায়গাতে প্রাইভেট পড়তে যেতাম, উনি সায়েন্সের টিচার ছিলেন। তো একদিন মানে উনি আর কি বায়োলজিও পড়াতেন আলাদাভাবে, আবার আমাদের জন্য মানে ছোট ক্লাস 9-10 উনি বায়োলজি পড়াতেন, আর আমাদের হায়ার লেভেলে এসে উনি আর কি ম্যাথ করাতেন কলেজে। তো যাই হোক, আমি পড়তে যেতাম ওনার কাছে। তো উনি একদিন আমাকে বললেন যে আমি তো শুনেছি তোমার ফ্রেন্ডদের কাছ থেকে বা তোমার স্কুলের টিচাররা আমাকে চেনে জানে, তাদের কাছ থেকে শুনেছি যে তুমি নাকি অনেক ভালো স্কেচ করো।
মানে আমি ছবি আঁকাতে আর কি পছন্দ করি, আমার একটা হবি বলতে পারেন। আমার ফ্রেন্ড অ্যান্ড টিচার অনেকেই এটা জানেন। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি শুনলাম এটা। উনি বললেন যে আমি শুনতে পেলাম তোমার টিচারদের কাছ থেকে, তো আমি তো ক্লাস 9-এ বায়োলজি পড়াই, তো তুমি কি কয়েকটা ছবি আমাকে আঁকিয়ে দিতে পারবা কিনা? আমি বললাম জি স্যার, অবশ্যই, আপনি বলেন। আসলে তখন পড়ার প্রেশারটাও কম ছিল এন্ড ফ্রি টাইম অনেক ছিল। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, কাজটা নেই, কি এমন ব্যাপার। তো স্যার বললেন যে তোমাকে 3টা ছবি আঁকাতে হবে। একটা হচ্ছে ঘাস ফড়িং, একটা কি ছিল এটা, মানব দেহ, আর আরেকটা সম্ভবত আহ, আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে। যাই হোক, কিছু একটা আঁকাতে হবে, 3টে ছবি। তো মানে একদিন পর পর প্রাইভেট ছিল, তো উনি বললেন যে তুমি যদি সামনের দিন দাও নেক্সট ক্লাসে তাহলে ভালো, না হলে তুমি 2 দিন সময় নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি স্যারকে বিদায় দিয়ে চলে আসলাম। তো আমার প্রতিদিন একদিন পর পর একটা করে প্রাইভেট ছিল আর কি, একদিন এই স্যারের প্রাইভেট, তো আরেকদিন ওই স্যার। তো যাই হোক, 6টার থেকে আর কি আমার প্রাইভেট শুরু হয়, সন্ধ্যা 6টার থেকে। পরের দিন ওই প্রাইভেটের পরের দিন আমি কয়টা বাজে তখন, 5টা বা এরকম, বিকাল 5টা বাজে। তো আমি ভাবলাম যেহেতু স্যার ছবিটা আঁকাতে দিয়েছে, আজকে একটা আঁকিয়ে ফেলি। 6টা থেকে আমার একটা প্রাইভেট আছে, তো আজকে যেহেতু সময় আছে, একটা ঘাস ফড়িং এর ছবি আঁকাতে কতই বা সময় লাগবে। তো আমি করলাম কি, আমি আমার বারান্দাতে বসে, নিচে বসে একটা স্ট্যান্ডার্ড সাইজের পেপার নিয়ে ছবিটা আঁকাতে শুরু করলাম। যেহেতু 6টার সময় প্রাইভেট ছিল, আমাকে মিনিমাম 15 মিনিটস গো আর কি বিফোর আমাকে বের হতে হবে বাসার থেকে। তো একটা ঘাস ফড়িং ছবি আঁকাতে কতই বা সময় লাগে, 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, মানে খুব জোর 5:30টার আগে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমি ছবি আঁকাতে বসলাম, আমার বাম পাশে আমি মোবাইলটা রাখি আর নিজের মতো করে ছবি আঁকাচ্ছি। তো ছবি আঁকানো কমপ্লিট হওয়ার পরে আমি বারান্দা থেকে উঠে আসি, ছবিটা ড্রয়ারের ভিতরে, আমার পড়ার টেবিলের ড্রয়ারের ভিতরে ছবিটা রেখে দিয়ে আমার প্রাইভেটের যে পরবর্তী যে প্রাইভেটটা আছে সেই প্রাইভেটের বই খাতা আমি গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে আমি আমাদের আসলে ড্রয়িং রুমের দিকে যেতে চাই। আমার রুম আর হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মাঝামাঝি হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর আমাদের ডাইনিং রুমের দেওয়ালে একটা ঘড়ি রয়েছে, ওয়াল ক্লক, বড় একটা ওয়াল ক্লক রয়েছে। তো স্বাভাবিকভাবেই বের হতে নিয়ে আমার ঘড়ির দিকে আর কি চোখ পড়ে। তো আমি দেখলাম 6টা বাজতে আর 5 থেকে 7 মিনিট বাকি। তো আমি তো অবাক হলাম, কি ব্যাপার, ঘড়িটা কি নষ্ট হয়ে গেল নাকি? তো আমি পাশের রুমে আর একটা ঘড়ি ছিল, আমি একটু সামনে এগিয়ে যে পাশের রুমে ঘড়ির দিকে তাকাই, সেখানেও দেখছি সেম 48-এর মতো বাজে হয়তো। তা আমি ভাবছি এতক্ষণ সময় লাগলো আমার একটা ছবি আঁকাতে, এটা তো কেমন লাগছে, আমার কিছু একটু অবাক, উইয়ার্ড ফিলিং হচ্ছে ওখানে। তো যাই হোক, ওই সময় আম্মু দেখি আসলে কিচেনের দিকে যাবে, তো আমার সাথে দেখা, উনি বলছেন যে কিরে, তোকে তো আমি 5:30টার সময় যে ডেকে আসলাম, প্রাইভেটে যাবি কিনা, তোর কি আজকে প্রাইভেট নাই নাকি? একটু রাগান্বিত সুরে আমাকে এইভাবে বলছে। আমি বললাম হ্যাঁ আছে তো, প্রাইভেট আছে তো, তুমি কখন ডাকলা, আমি তো শুনতে পাইনি তোমাকে। বলছে আমি তো 5:30টার সময় যে তোকে ডেকে আসলাম, তারপরে আসার সময় মানে আমি দেখলাম তুই ছবি আঁকাচ্ছিস, আসার সময় শুনলাম যে তোর ফোন বাজছে, 2বার করে ফোন বাজলো, আমি তোকে বললাম ফোন করতে, তুই উত্তরও দিলি না, দেখলিও না কে ফোন করলো, তুই তো ছবি আঁকাই যাচ্ছিস, এত মগ্ন হয়ে ছবি আঁকানোর কি আছে? তো আমার ফোন আমার পাশে রাখা, আমি সেটাও শুনতে পাইনি কল আসছে, আম্মু এসে আমাকে পিছন থেকে ডেকে গিয়েছেন, সেটাও আমি শুনতে পাইনি, ব্যাপারটা কি? তো যাই হোক, আমি আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে গেলাম, কিন্তু 6টা থেকে যেহেতু প্রাইভেট, আমার প্রাইভেটে দেরি হয়ে যাবে জন্য আমি তাড়াহুড়া করে আম্মুকে বলে যে আচ্ছা ঠিক আছে, বাসায় আসার পরে এটা নিয়ে ডিসকাস করা যাবে, আজকে আপাতত প্রাইভেটে যাই। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে প্রাইভেটের জন্য বের হই। কয়টা 6:05 মতো বেজে গিয়েছিল আর কি, দেরি হয়ে গিয়েছিল ওই দিন। তো বের হওয়ার পরে আমি ফোনটা হাতে নিয়ে যখনই চেক করতে নেব, আমি অন করার পরে দেখতে পেলাম যে 2টো মিস কল। তো আম্মু তো ঠিকই বললো, তাইলে 2টা মিস কল আসছে আমার ফোনে। আমি ক্লিক করার পরে দেখলাম 2জন ফ্রেন্ড আমাকে আর কি কল করেছে। উনি একজন হচ্ছে সামিউল ইসলাম, উনি আমাদের কলেজের ছিলেন, আর
একজন হচ্ছে ইস্তিয়াক রমিজ, উনি আমার স্কুল ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ডশিপ সবার সাথে আমার। সো যাই হোক, আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে দেখছি যে আসলে আমার ফোনে ব্যালেন্স শেষ। বাট ওই সময়টা পর্যন্ত আমার ফোনে ব্যালেন্স ছিল, কারণ সকালবেলা আমি রিচার্জ করেছি, আর আমি চেকও করেছি দুপুরবেলাতে, আমার ফোনে ব্যালেন্স ছিল, বাট ব্যালেন্স শেষ। ওকে, হয়তো হতে পারে অন্য কোনো কারণ ছিল। যাই হোক, আমি 7-5 ভাবতে ভাবতেই কোনোভাবে প্রাইভেটে যাই, কমপ্লিট করি, বাসায় আসি। ওই দিন খুব একটা সমস্যা হয়নি। ঘটনাটা মেইনলি পরের দিন আর কি। আসলে আমি কলেজে যাব প্রতিদিন, আমার প্রায় 9:30 থেকে কলেজ, সকাল 9:30। তো আমি রেডি হয়ে বাইরে বের হই। আর আমি যে সামিউলের কথা বললাম, আমি ওর সাথে আর আরেকটা ফ্রেন্ড আছে অর্ণব, হানাফ অর্ণব, ওর সাথে একসাথে আমরা 3 জন মিলে গল্প করতে করতে কলেজে যাই। কলেজ খুব বাসা থেকে খুব একটা দূরে না, সেজন্য হাঁটতে হাঁটতেই মোটামুটি কলেজে যাই। তো আমি বের হয়ে ওকে কল দিলাম যে বের হও, আমি তো তোমার বাসার দিকে যাচ্ছি, একসাথে যাবনি ওখান থেকে। তো প্রতিদিন যেভাবে যাই আর কি। তো যেতে যেতে দেখি যে অর্ণব চলে এসছে ওর বাসার সামনে, পাশাপাশি এরিয়াতে আমাদের বাসা ছিল। ও বের হলো। তো অর্ণবের সাথে গল্প করতে করতে আমি আসলে গতদিনের কলের ব্যাপারটা ভুলে গিয়েছি, যে ও আসলে কেন ফোন দিয়েছিল। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। যাওয়ার পরে অনেকটাই দূর চলে গিয়েছি, প্রায় কলেজের কাছাকাছি একটা এরিয়া, পাশে একটা মন্দিরের মতো সামনে। তো এক গলির ভিতরে আর কি। তো হঠাৎ করে আমার মনে পড়েছে, আচ্ছা সামিউল তো কালকে আমাকে কল দিল, কি ব্যাপার, কেন ফোন দিয়েছিল জিজ্ঞেস করি। তো আমি সামিলকে বললাম, বন্ধু তুমি কালকে ফোন দিলা আমাকে, আমি তো সরি ভাই, ধরতে পারিনি, ছবি আঁকাচ্ছিলাম। ও আচ্ছা, এর মধ্যে একটা জিনিস মিস করে গেছি, যে আমি আসলে ফোনটা চেক করেছিলাম যে আমি সাইলেন্ট মোডে রেখেছি কিনা, যে কেন আমি শুনতে পেলাম না। বাট আমি চেক করে দেখলাম যে না, নর্মাল মোডে আছে, জেনারেল মোডে আছে, বাট সাউন্ড হয়েছে, আমি শুনতে পাইনি। কেন সেটা আমি জানি না, পরে হয়তো ঘটনার পরে হয়তো আপনারা জানতে পারবেন। তো বললাম ওকে যে তুমি ফোন দিলে আমি ধরতে পারিনি, আর আমার ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমি তোমাকে কল। তো ও আমার দিকে তাকিয়ে দেখলাম একটু হাসছে। তো আমি বুঝলাম না কেন। তো বলছে কল ধরতে পারোনি মানে? আমি তো তোমাকে কল করলাম 5:30 বা 5:20 এরকম টাইমে, তুমি তো কল রিসিভ করলা, আমার সাথে কথাও হলো তোমার, এখন কি বলো মিয়া এগুলা? আমি ভাবলাম প্রথমে ইয়ার কি করছে ও। তো পরে বললাম যে না, আমি তো তোমার কল ধরতে পারিনি, রিসিভ করতে পারিনি, আমার ফোনে তো এখনো মিস কল আছে, কি কথা হয়েছে তোমার সাথে আমার? এটা বলার পরে ও আমাকে বলছে যে আমাদের কলেজের পাশে তো ওখানে তো বট পরোটা বিক্রি করে, রাজশাহীর খুব ফেমাস একটা খাবার বট পরোটা, তো আজকে যাবা নাকি, চলো খেয়ে আসি। তো তুমি বললা যে না, আমার তো 6টা থেকে প্রাইভেট আছে, আজকে হয়তো যাওয়া হবে না, অন্যদিন যাবো। এটা বলে তুমি ফোনটা কেটে দিলা। আমি এখন মানে কি বলবো, আমি তো এগুলো আসলে বলি নাই ওকে। আর আমি জানি, প্রথম থেকে জানি আমার রুমে এই ধরনের কিছু ঝামেলা হয়, বা যিনি আছেন তিনি ভালো, সেটাও আমি জানি, কারণ আমার কলেজেরই একজন টিচার আমাকে কথাটা বলেছিলেন, ওটা নিয়ে পরবর্তীতে বলবো। তো যাই হোক, আমি ওই টাইমে ওখানে দাঁড়িয়ে আমার আরেকটা যে ফ্রেন্ড ইস্তিয়াক রমিজ, ওকে আসলে কলটা করি। তো ওকে কল করার পরে সেম ভাবে আমি জিজ্ঞেস করি যে আসলে তুই কালকে ফোন দিলি, আমি তো ধরতে পারিনি, তো কাহিনী কি বল। তো বলছে গতদিন আমাদের একটা ম্যাচ ছিল, তোকে তো ডাকলাম যে ক্রিকেট খেলতে আসবে কিনা মেডিকেল মাঠে, তো তুই বললি যে না, আমার 6টা থেকে প্রাইভেট আছে, আমি যেতে পারবো না, তো এখন ওভার ক্যান ফোন দিয়ে বলছি যে আমি কল ধরতে পারিনি। তো একটু অন্যভাবে বললো আর কি, এটা লাইভে বলা যাবে না। যাই হোক, আমি তো ফোনটা রেখে দিলাম আর কি। এখন আমি বসে গেছি, ওদের কথা শুনে আমি ওই জায়গাতে, মন্দিরের পাশে একটা সিঁড়ি আছে, আমি ওই জায়গাতে বসে গিয়েছি। তো ওরা তাড়াতাড়ি করে আমার কাছে এসে বলছে, অন্যবার স্যামুয়েল আমার কাছে এসে বলছে যে ভাই কি হলো, এরকম করতেছো কেন, হঠাৎ করে এরকম ফোনের কাহিনী, ব্যাপারটা কি? তো আমি বললাম যে আসলে কি বলবো তোমাদের, আচ্ছা তুমি তোমার কল স্ট্যাটাসটা চেক করো একবার, কয়টার সময় তুমি আমাকে কল দিয়েছিলে, আর আমাকে একটু দেখাও। আমি তখনও আসলে শিওর হতে পারছি না কাহিনীটা কি, আসলে আমার সাথে প্যারানর্মাল কিছু একটা ঘটেছে কিনা। তো আমি ওর কল স্ট্যাটাস দেখলাম, তখন প্রায় 5:22 5:22 42 এন্ড ওর সাথে প্রায় 18 সেকেন্ডের মতো কথা হয়েছে আমার। তো আমি আবার রমিজকে কল দিই, ওকে কল দিয়ে বলে যে তোর ফোনটা চেক কর, কল স্ট্যাটাসটা আমাকে মেসেঞ্জারে সেন্ড কর।
তো ও সেন্ড করার পরে তারপরে আর আসলে কিছু বলার নেই। এইবার জাস্ট আমরা তিনজনই শক যে আমি ততক্ষণে ঘটনাটা ওদের বলে দিয়েছি যে এরকম এরকম ব্যাপার, আমি এরকম ঘটনা ঘটেছে, তো দেখি ওর মেসেজটা আসলে কি আসে। আসার পরে দেখি একদম সেম 5:22:42 অ্যান্ড 18 সেকেন্ড ওর সাথে কথা হয়েছে আমার, মানে 5:23 মধ্যে মোটামুটি আমাদের কল শেষ, কথা বলা শেষ। তো দুজন মানুষ একই টাইমে আমাকে কল করেছে, আমি তাদের সাথে একই ভাবে একই কথাই বলেছি যে না আজকে যেতে পারবো না, 6টার সময় আমার প্রাইভেট আছে, এটা বলে নাকি আমি ফোনটা কেটে দিয়েছি। তো এটা কতটা উইয়ার্ড হতে পারে আমি বলতে পারবো না, আমি কতটা শক ছিলাম ওই মোমেন্টে এটাও আসলে বলার মতো না। তো যাই হোক, ওরাও একটু এক্সাইটেড, কাজ ওরা জানে আমার বাসায় মাঝে মাঝে কিছু হয়। আর আমি প্রথমে ভেবেছিলাম যে সামিউল আর রমিজ মিলে আমার সাথে ইয়ার্কি করছে নাকি, কিন্তু পরে ভাবলাম যে না, ওরা তো আসলে কেউ কাউকে ওভাবে চেনে না, বা একসাথে মিলে এই কাজটা করারও কথা না, যে আমাকে ভয় দেখাবে কেন, বরঞ্চ আমি আমার ঘটনাগুলো শুনিয়ে অন্যকে ভয় দেখাতে পারি, বাট ওরা তো এই ধরনের কাজ করার কথা না। তো কলেজে যাই, কোনোভাবে দিনটা পার করি, মানে আসলে সত্যি বলতে কোনোভাবেই মন বসছিল না। ওদের ব্যাপারটা জানি না, বাট ওরা খুবই এক্সাইটেড ছিল যে এরকম একটা ঘটনা ওদের সাথেও ঘটে গেল, ওরাও আসলে জানে না। তো বাসায় আসি আমি, পরের দিন বোধহয়, আচ্ছা ওই দিন বোধহয় প্রাইভেটটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো আমি বাসায় আসার পরে আম্মুকে বললাম যে আম্মু আমার তো প্রাইভেট আছে, আমাকে একটু আগে আগে বের হতে হবে আজকে। তো আমি প্রায় 4টার দিকে, বিকাল 4টার দিকে বের হয়ে যাই। বের হয়ে আমাদের এখানে শিরোইল মসজিদের একজন পরিচিত আমার একজন রয়েছেন, আমি ওনার নাম বলবো না, তো জায়গার নামটা বলা ঠিক হয়নি, আচ্ছা যাই হোক, উনি আমাকে কি বলে কোরআন শরীফ পড়তে শিখিয়েছেন, আরবি পড়তে শিখিয়েছেন, বা যেটাই বলেন না কেন, উনি আমার শিক্ষক ছিলেন কোরআন শরীফ। তো আমি ওনার সাথে গিয়ে দেখা করি আসরের নামাজের পরে, 4:30-5টা বাজে হয়তো। তো আমি ওনাকে গিয়ে বলি, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে, তো একটু যদি সময় দিতেন। তো উনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি মাগরিবের পরে আমার সাথে একটু দেখা করো, আমি এখন একটু ব্যস্ত, মাগরিবের পরে আসো। তো ঠিক আছে, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে মাগরিবের পরে ওনার কাছে গেলাম, নামাজ টামাজ পড়ে। তো ওনাকে বললাম, উনি বললেন যে তুমি উজু করে আসো একবার। তো আমি আরেকবার গিয়ে উজু করে এসে ওনার সামনে বসলাম। ততক্ষণে সব কথা আর কি আমি বলে দিয়েছি, বলার পরে উনি বললেন তুমি আবার উজু করে আসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তো আমি উজু করে গেলাম, বসলাম মসজিদে, গিয়ে দেখি উনি নাই, উনি বাইরে গিয়েছেন। তো 6-7 মিনিট পরে আর কি উনি আসলেন। আসার পরে বলছে যে আচ্ছা তুমি কি তোমার বারান্দাতে বসে এর আগে কখনো কোনো ছবি আঁকিয়েছো? আমি বললাম যে জি হুজুর। আপনি, মানে আমি অবাক, তখন একটু অবাক, কারণ এই কথা কারো জানার কথা না, আমার কয়েকটা ফ্রেন্ড ছাড়া আসলে এই ব্যাপারটা কেউ জানে না। তো আমি বললাম জি আমি আঁকিয়েছি এর আগে। তো বলছে ঘটনাটা বলো, আসলে কি হয়েছিল? আমি বললাম যে আসলে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল সেপ্টেম্বরের 29 তারিখে। তো আমি 14 তারিখ না কয় তারিখ, 20 তারিখ থেকে, ধরুন 20 তারিখ থেকে আমি আসলে ছবিটা আঁকানো শুরু করি, 4 দিনের মধ্যে আমি ছবিটা কমপ্লিট করি। আর রুমে আঁকানোটা সেভাবে পসিবল ছিল না, আমি আঁকাতাম না, বারান্দাতে কমফোর্টেবল ছিল না। তো আমি প্রতিদিন প্রায় 12:30 বা 1টার পরে আমি বারান্দাতে যেতাম, ওখানে ছোট একটা লাইট ছিল, লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি ওখানে বসে স্কেচ করতাম। তো ঘটনাটা ওনাকে বললাম আমি যে এরকম এরকম আমি 4 দিন এভাবে স্কেচ করেছি, কোনো দিন 1টা-2টার পরেও গিয়েছি, এখন যখন সময় হয় আমার যখন ভালো লেগেছে। তো উনি বললেন যে তুমি হয়তো জানো, তুমি হয়তো তোমার শিক্ষকের কাছ থেকে শুনেছো যে তোমার বাসার যে বাগানটা, তোমার রুমের পাশেই কিন্তু বাগানটা, পশ্চিম পাশে, তো সেই বাগানে কেউ একজন আছে, কিন্তু যিনি আছেন তিনি ভালো বুজুর্গ কেউ একজন, এবং তিনিও খুব পরহেজগার জিনেদের মধ্যে, এবং তিনি পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল। সো তুমি এটাও জানো যে ইসলামে কিন্তু আসলে ছবি আঁকানো বা কারো প্রতিকৃতি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা, এটা কিন্তু ঠিক না, বা এটাকে হালাল ভাবে নাও ধরা হয়, জায়েজ না এক কথায়। তো উনি আসলে এটা পছন্দ করতেন না, কারণ ওনার এরিয়াটাই হচ্ছে তোমাদের বাগান আর তোমার বারান্দাটা। তো উনি আসলে পছন্দ করতেন না যে এগুলো কেউ করুক। তো তুমি এর আগেও করেছো, কিন্তু উনি তোমাকে
কিছু বলেননি বা কোনো অ্যাক্টিভিটি করে তোমাকে দেখায়নি যে আমি এই জায়গাতে আছি, তোমাকে এই কাজটা করা যাবে না। তুমি প্রথম প্রথম ছিলে ওই বাড়িতে, নতুন বাসায় গিয়েছো, হয়তো সেই জন্যই কিছু বলেনি এবং তিনি ভালো জন্যই এই কাজটা করেননি তোমার সাথে। তো যা হোক, উনি কথা বললেন, বলার পরে বলছেন যে তুমি যখন ছবিটা আঁকাচ্ছিলে সেই গত সেপ্টেম্বরে তোমার ফ্রেন্ডের ছবিটা, তখন উনি তোমার কাঁধের কাছে এসে, মানে ঘাড়ের এই জায়গাতে এসে উনি উকিদের দেখতেন আর কি। এখন তোমার তো সেটা বোঝার মানে আসলে বিষয় না, তুমি বুঝবাও না সেটা, কারণ তুমি সেভাবে হয়তো জানতাও না তখন। তো এবার তিনি আসলে তখন কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু এবার উনি একটা অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাকে দেখিয়ে দিয়েছে যে উনি এই জায়গাতে আছে, এই কাজটা করা যাবে না। তো অনেক কথাই বললেন হুজুর। আরো উনি বললেন যে এরপর থেকে যদি তোমার আর কোনো ছবি আঁকানোর প্রয়োজন পড়ে, তুমি ঘরে বসে আঁকাতে পারো, ওই জায়গাতে না আঁকানোটাই বেটার। উনি চান না, উনি তোমাকে বিভিন্নভাবে সাহায্য করবেন, বাট এই ধরনের কাজগুলো করো। তোমার প্রয়োজন পড়লে তুমি তোমার নিজের রুমে আঁকাও বা অন্য রুমে গিয়ে আঁকাও, বাট তোমার বারান্দা বা বাগানে এই ধরনের কাজগুলো তুমি করো না। তো যাই হোক, এইভাবে কোনোভাবে চলে গেল। এটাই আর কি মেইন পয়েন্টটা আসলে এটাই ছিল, ঘটনাটা এরকমই ছিল। তো আর রিসেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে, এটা যেহেতু book.com এর বার্থডে, সো এটা বলাটা দরকার। আমি গত 13 তারিখে, মানে এই লাস্ট 14 তারিখে তো বার্থডে ছিল, গত 13 তারিখে আমি একটা ভিজিটে যাই এই রাজশাহী শহরে একটা পরিত্যক্ত মন্দির। যেহেতু বার্থডে ছিল, তো আমি ভাবলাম যে একটা ভিডিও শুট করে না হয় বার্থডে দিন সেটা আপলোড দিয়ে দিব। তো আমি, আমার এক ছোট ভাই তাহসিন নাম, ক্লাস 9-এ পড়ে, তো আমি আর ও আর কি গিয়েছিলাম 13 তারিখে। তো কয়টা বাজে তখন বোধ হয় 6:30 বাজে, সন্ধ্যা নেমে আসছে। তো মন্দিরের ওখানে গিয়ে আমি এখন আসলে এই মন্দিরের নামটা বলতে চাচ্ছি না, বিকজ আমি ওই জায়গাতে আরেকবার যাব, গিয়ে পুরো ভিডিওটা করে ছবি তুলে আমি গ্রুপে আপলোড করব। তো যাই হোক, আমি জায়গাটাতে যাই, ওখানে ওর সাথে গল্প করতে থাকি, জায়গাটা নিয়ে আলোচনা করতে থাকি। মানুষজন 2-1জনের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন আসলে এই জায়গাতে ওনারা কোনো অ্যাপারেশন দেখেননি, ফুল বডি অ্যাপারেশন বা কোনো ছায়া বা কারোর সাথে কোনো ধরনের ঘটনা, আসলে এই ঘটনাগুলো ঘটেনি। বাট ওনারা রাতের বেলা মাঝে হঠাৎ ওই খুব কম আর কি ওনারা শোনেন যে কোনো আওয়াজ আসছে ওই জায়গা থেকে, বা কোনো গোঙানির আওয়াজ, মানে অন্য ধরনের আওয়াজ আর কি, কিছু উইয়ার্ড সাউন্ড আর কি ওই জায়গা থেকে আসে। তো এর বাইরে আর কি সেরকম কোনো কিছু নাই। তো যাই হোক, আমরা দুজন যাই ওই জায়গাতে, অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রায় 7টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর একটু পর, যেহেতু তুমি ছোট, তোমার বাসার থেকে হয়তো আমাকে কল দেবে যে ওকে নিয়ে আসো তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি আমরা ভিডিওটা কমপ্লিট করে বাসায় চলে যাই। তো এটা বলে আমি যখনই ফোন বের করেছি আমার পকেট থেকে, তো ভিডিওটা অন জাস্ট করব, এই মুহূর্তে আমার পিঠে এমন পেইন শুরু হলো, মানে অসহ্য অবস্থা, খুবই পেইন। যেমন আমি উদাহরণ দিব কিভাবে বুঝতে পারছি না, যেমন ধরেন যে একটা চেয়ারে বা একটা সোফায় যদি আপনি বেকায়দায় বসে থাকেন, এন্ড সেটা যদি লং লাস্টিং হয়, অনেকক্ষণ যদি আপনি বসে থাকেন, 1 ঘন্টা বা এর থেকেও বেশি, আপনার পিঠে বা কোমরে কিন্তু এক ধরনের অন্যরকম একটা পেইন হবে। সো আমার পিঠেও সেই ধরনের একটা পেইন হচ্ছিল, মানে অসহ্য রকমের যন্ত্রণা। তো আমি ছোট ভাইকে বললাম যে আচ্ছা ভাই দেখ তো পিঠে কিছু কামড় টামড় দিল কিনা, কারণ কিছু কামড় দিল সেটা হয়তো জ্বলার কথা বা চুলকানোর কথা বা এরকম কিছু। তো মানে আমার যখন গেঞ্জিটা উঠিয়েছে, তখন দেখছে আমার পিঠের বাম পাশে 2টা দাগ আর ডান পাশে 2টা দাগ, বড় বড় 3-4টা আঁচড়ের দাগ। তো আমি আসলে শরীরটা বন্ধ করতেও ভুলে গিয়েছিলাম, কারণ যেহেতু আসলে ওই জায়গাটা খুব একটা হন্টেড না, বা মানুষের কাছ থেকে আমি সেরকম কোনো ফিডব্যাক পাইনি যে খুবই হন্টেড বা এরকম ঘটনা ঘটেছে। সো আমি আসলে প্রয়োজন বোধ করিনি যে এরকম করাটা দরকার বা শরীরটা বন্ধ করলে ভালো হয়। তো আমি আসলে শরীরটা বন্ধ করিনি। তো ও যখন আমার গেঞ্জিটা তোলে, ও আসলে দৃশ্যটা দেখে পুরোপুরি প্যানিক করে গিয়েছে। তা আমাকে বলছে ভাইয়া চলো চলো চলো। আমি বললাম কি হয়েছে? তো বলছে ভাইয়া তোমার পিঠে বড় বড় এতগুলা
দাগ, মানে একবারে লাল লাল হয়ে আছে, আঁচড়ের দাগের মতো লাগছে। এটা শুনে আমিও ভয় পেয়ে গিয়েছি। তো আমি পিঠে হাত দিয়ে দেখছি যে হ্যাঁ আসলে আমার হাতে লাগছে আর কি, বোঝা যাচ্ছে যে এরকম দাগ, কিন্তু কোনো ওই জায়গাতে হাত দিলে যে পেইন করার কথা সেরকম পেইন নেই, কিন্তু নর্মাল ভিতরে ভিতরে পেইন করছে। তো যাই হোক, আমিও অনেকটা ভয় পেয়ে গিয়েছি, অ্যান্ড ছোট ভাই ছিল সাথে, তো আর সেখানে স্টে করার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করি। তো ব্যাক করার পরে আসলে আমি যখন ওকে বাসায় ড্রপ করতে নেই, তো তখন আর কি ওর সাহসটা একটু বেড়ে যায়। তো তখন আমাকে বলছে, ভাইয়া দেখি আরেকবার একটু দেখি তোমার দাগটা, এখানে তো লাইট আছে, ল্যাম্পপোস্টের লাইট ভালোভাবে দেখা যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি রিক্সা থেকে নেমে ওকে এরকম দেখালাম। ওর টি শার্টটা উঠানোর পরে বলছে, ভাইয়া কই দাগ নাই তো। আমি বললাম দাগ নাই মানে? আমি হাত দিয়ে দেখছি, তারপরেও দেখলাম যে হ্যাঁ আসলেই মানে দাগ ছিল না তখন। বললাম তাহলে একটা ছবি তোলো। পরে ওর ফোন দিয়ে একটা ছবি তুললো, দেখলাম আসলে আর কি মানে সেই মুহূর্তে দাগটা ছিল না। তো আমি পরে যেটা মনে হলো যে আসলে হয়তো ওখানে যে জিনিসটা রয়েছে তিনি হয়তো চান না যে আমরা তার ব্যাপারে কোনো কথাবার্তা বলি বা তার সেই জায়গাটাতে যাই। দ্যাটস ওয়াই হয়তো সেই মোমেন্টে তিনি আমাদের একটা সাইন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই জায়গাটাতে তোমাদের না থাকাটাই বেটার, অ্যান্ড তোমরা এই জায়গাটাতে এসো না। তো মেইনলি ঘটনাটা এরকমই ছিল। তো আমি ইনশাল্লাহ আরেকবার যাবো, বিকজ আমি পুরোটা ইনভেস্টিগেট করতে চাই আর কি। আসলে জায়গাটা আমার ভালো লেগেছে, যেখানে অন্য কারো কাছ থেকে কোনো ফিডব্যাক পাইনি, বাট আনফর্চুনেটলি অ্যান্ড লাকিলি আমি একটা কি বলবো, যেখানে আমি একটা কিছুর অস্তিত্ব খুঁজে পেয়েছি আর কি। তো মূলত এটাই স্টোরি ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। যে আবু জাফর মোহাম্মদ সালেহ, আমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ কর্পোরেশন থেকে এসেছি। আসলে এই ঘটনাটা আমি কালেক্ট করেছিলাম আমাদের এক সহকর্মীর কাছ থেকে। তো আমার ওই সহকর্মী মূলত স্ক্যাপিস্ট, মানে প্যারানর্মাল জিনিস যেটা বিশ্বাস করতে চায় না। তো এই ঘটনাটা উনি আদৌ রহস্য পায়নি এবং এটা আমার কাছে উনি শেয়ার করেছে কয়েকদিন। এটা সাল হচ্ছে মানে ঘটনা ঘটেছে 1979। আচ্ছা, এই সময় মানে 80 বা 79 এই সময়। আচ্ছা। এবং এই ঘটনাটা ওনার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে উঠে যাওয়া। এবং তখন সেই সময় ওই এলাকায় বন্যা চলতেছিল। আচ্ছা। তো উনি কোনো এক কারণে বা পারিবারিক কারণে ওনার ভগ্নিপতির বাসায় যাওয়ার দরকার ছিল। তো উনি ওনার মাকে নিয়ে ওনার গ্রাম হচ্ছে বেলদহ। তো ওই গ্রাম থেকে ওনার প্রতিবেশী একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, এটা নিয়ে উনি বেলদহ গ্রামের পাশ দিয়ে চলে গেছে। যে নদীটা, সেই নদীটা মানে ঘেসে গেছে যমুনার শাখা নদী। ওই নদী দিয়ে উনি এশার নামাজের পর রওনা দেয়। তো এক সময় যেতে যেতে, ছোট নৌকা যেতে যেতে একটা পয়েন্টে আসে। তো ওই পয়েন্টটা উনি জানে যে ওই পয়েন্টটা দিয়ে সোজা চলে গেলে ওটা পশ্চিম দীঘলকান্তি, ওই ভগ্নিপতির বাসা, ওখানে উনি পৌঁছতে পারবে। তো ওই পয়েন্টটা আসার পর এক সাইডে ছিল তেঁতুল গাছ, আরেক সাইডে ছিল শিমুল গাছ। তো যখন ওই পয়েন্টটা আসে তখন উনি মানে কোন এক কারণে, শিমুল গাছটা তো ওনার বায়ে, কোন কারণে উনি আবার মানে মানে ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে উনি ডাইনে ঘুরে গেছে, সাউথের দিকে ঘুরে গেছে। তো এই সময় তো ওনার হাতে ডাইনে তো বায়ে আছে শিমুল গাছটা। তো উনি মনে করতেছে যে আমি পশ্চিমে চলে যাচ্ছি, কিন্তু আদতে উনি যাচ্ছে কিন্তু
সাউথে, ওনার কিচ্ছু নাই, খেয়াল নাই, কিচ্ছু নাই, উনি কিন্তু সাউথে চলে যাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছে আমি পশ্চিমে যাচ্ছি। তো উনি এভাবে যেতে যেতে একটা সময় অনেক দূর চলে যাওয়ার পরে একটা সময় মানে খেয়াল হলো যে আমি কোথায় যাচ্ছি আসলে, কারণ জায়গাটা চেনা মনে হচ্ছে না কি কারণে। আচ্ছা যাই হোক, তো একটা সময় উনি একটা মানে পূর্ণিমার রাত তো, এবং তখন বোঝা যায় সবকিছু আলো আছে এবং দেখাও যায়, এবং তখন দূরে একটা নদীর পাড়ে একটা ভিটে মাটির মতো ছিল, নদীর পাড়ের একটু সামনে ভিটে মাটির মতো ছিল, এবং ওখানে কিছু বাড়ি ছিল, টিনের বাড়ি। তো উনি যেতে যেতে মানে ওই নৌকাটা ওই টিনের বাড়ির জাস্ট ভিটে মাটির সামনে নৌকাটা রাখে, এবং ওখানে অনেক নৌকা গেছে বা রাখা হয়েছিল, এই চিহ্নগুলি আছে, কারণ নৌকা রাখলে একটা জায়গায় চিহ্ন থাকে। তো উনি নৌকাটা বাঁধে, এই মুহূর্তে ওনার ওই হারিকেনের আলোটা নিভে যায়। উনি ওই ভিটে মাটি অনুসরণ করতে করতে ওখানে যায়, যে এই কারণে যে ওখানে একটা কুপির আলো দেখা যাচ্ছে, এবং কি কারণে ওই আলোটা নেওয়ার জন্য, একটু আগুন নেওয়ার জন্য উনি ওই ভিটে মাটি তে নেমে উনি ওই মহিলাকে একটু অনুসরণ করতে থাকে, যে ওই মহিলার হাতে একটা কুপি ছিল, এবং কুপিটা অনেক আগে যে কুপিটা ইউজ হইতো, যে পিতলের মানে সিঁড়ি টাইপের সুন্দর যে কুপিটা, ওটা ইউজ হইতো, ওটা নিয়ে যাচ্ছে ওই মহিলা, সাদা শাড়ি পরা মহিলাটা সাদা শাড়ি পরা ছিল, এবং উনি চলে যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার, উনি যতই যাচ্ছে ওই ডিস্টেন্স কমতেছে না, মানে মহিলাটা চলে যাচ্ছে কিন্তু ওনার ডিস্টেন্সটা ওই একই রকম থাকে। তখন মহিলাটা কয়েকটা বাড়ি মানে যে একটা বাড়িতে ঢুকে যায়, এবং তখন উনি বলতেছে চাচি আমাকে একটু আগুন দেন, কিন্তু মহিলাটা শুনে না, ওই বাড়িতেই ঢুকে যায়। কিন্তু যে ব্যাপারটা হলো একটু পরে, সেটা হচ্ছে চারিদিকে উনি যখন তাকালো, উনি দেখলো যে ইন্টারেস্টিং একটা মানে খুবই ভীতিকর একটা ব্যাপার, চারিদিকে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, এবং উপরে তাকার দেখলো যে বড় বড় গাছ, এবং গাছের উপরে বাদুড় এবং বাতাস, ভয়ানক মানে সেই বাতাসটা। উনি তখন চিন্তা করলো ব্যাপারটা তো অন্য, ভয় পেয়ে গেল, এবং তখন তিনি যে করলো পাড়ে আসলো, এবং পাড়ে এসে ওই নৌকাতে উঠলো, এবং মাকে বললো, মা ব্যাপারটা তো অন্যরকম, তাড়াতাড়ি চলো। তখন যেই নৌকাটা উনি ওইখান থেকে করবে, মানে নৌকাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, নৌকাটা দড়ি খুলে যে নৌকাটা কয়েকটা বৈঠা দেওয়ার পর জাস্ট নৌকাটা ঘূর্ণন দিল, এমন ঘূর্ণন দিল যে মানে ওই নৌকাটা মানে হাল বাওয়াটার কষ্টকর হয়ে যায়, এবং উনি দেখলো যে পানির একটা ঘূর্ণন দিয়ে দিয়ে চলে গেল, এবং চারিদিকে বাতাস, এই অবস্থা। তখন ওই অবস্থা থেকে মানে উনি ভয় পেয়ে গেল, এবং দৌড়াদৌড়ি পরে আস্তে 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 চলে গেল, মানে উনি চলে গেল ওই দিকটার জাস্ট সামনেই চলে গেল, এবং সামনে দেখলো যে কতগুলো আক্ষেপ আছে, এবং আক্ষেপ পেরিয়ে কিছু নৌকা ওখানে বাঁধা ছিল, এবং নৌকায় ওখানে আগুনও ছিল। ওই তখন গিয়ে উনি জাস্ট কিছু মাঝি ওনাদেরকে বললো, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, এই অবস্থা হলো, তো ওই জায়গাটা খুবই ভয়ানক, এরকম হলো, আপনি তো যাই হয়েছে এটা সম্ভবত আপনি কানেওয়ালা ধরছে। তখন ওই কানেওয়ালা হচ্ছে ওই সময় স্থানীয়ভাবে এই জিনিসগুলোকে কানেওয়ালা বলতো, যে আপনি পথ ভুলে যাওয়া বা এই জাতীয় কিছু, এটা স্থানীয়ভাবে এদেরকে কানেওয়ালা বলা হতো, এই ঘটনাগুলোকে কানেওয়ালা বলা হতো। তখন বলছে আপনি আপনার লুঙ্গিটা উল্টো করে পরেন, এবং আস্তে দিয়ে সামনে দিয়ে চলে যান, সামনে দিয়ে চলে যে আপনি আবার ডাইন দিকে ঘুরবেন, ঘুরে আপনি আবার পশ্চিমে চলে যাবেন, এটাই বলবো। তখন উনি আবার ঠিক মতো সামনে যে ডাইন দিকে ঘুরে আবার পশ্চিমে যখন যাবে, ঠিক ওই পয়েন্টটা, যে পয়েন্টটা সে মানে পথ ভুলে গিয়েছিল, ঠিক ওই পয়েন্টে এসে সে কেন জানি ওইখানে আবার সে দিকটা ভুল করলো, এবং সে আবার সাউথের দিকে গেল। কিন্তু এইবার ওনার মনে হইলো আমি তো আবার দিক ভুল করছি, কারণ তার ডাইন দিকে
সরি বাদিকে আছে সেই তেঁতুল গাছটাই, এবং উনি মনে করলো যে আমি সাউথে পশ্চিমে যাচ্ছি, কিন্তু আদতে সে সাউথে যাচ্ছে। কিন্তু এইদিকে সে আগেই খেয়াল করলো, এবং ডাইনে উনি যখন যাওয়ার একটু পরে ডাইনে যখন তাকালো, তখন নদীর পাড়ে একটা দেখে প্রাচীন একটা বা পুরাতন একটা বিল্ডিং, এবং ওই বিল্ডিং সম্ভবত ওটা একটা পুরাতন অফিস এবং ভূমি অফিস, সাধারণত এটাকে ভাষা বাড়ি বলে, জমিদার কাছারি বাড়ি। ওখানে গেল উনি, এবং উনি যাওয়ার পরে ওই জমিদার কাছারি বাড়িতে যখন গেল, তখন কিছু মানুষ তখন ওই রাতের বেলায় এবং জায়গা ছিল, এবং তাদেরকে সহায়তা ছিল যে এই অবস্থা ভাই, আমি তো ভয় পেয়ে গেছি, তখন আমি কি করব এই অবস্থা। ওই স্পটে যে এই ঘটনা হলো, আপনি বেঁচে গেছেন, যে ওই স্পটটা খুবই ভয়ানক, এবং বছর দেড়েক আগে এখানে একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল, এবং ফাঁসি দিয়ে আত্মহত্যা করার পর ওইটা ছাড়া বাড়ি ছিল কিছু কয়েকদিন, এবং পরবর্তীতে ওই ছাড়া বাড়িতে এখন আর কোনো বাড়িঘর নাই এবং পরিত্যক্ত এই অবস্থা। কিন্তু মাঝে মাঝে ওইখানে কিন্তু ভয়ানক ব্যাখ্যাহীন কিছু জিনিস মানে ঘটনা ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আপনার ঘটনা শুনলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রিপন, আমি আদিতমারি লালমিহাট থেকে বলতেছি। আমি ভূতফেমের একজন মডারেটর। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আরিফুল। তার বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, রাজবাড়ী জেলার পাংশার বিশাল বিশাল পানের বরজ আছে, এটা অনেকেই জানেন। তো বরজগুলোতে দিনের বেলাতে দেখতে খুব শান্ত এবং সবুজ মনে হলেও সূর্য ডোবার পর, বিশেষ করে সন্ধ্যা হলে, সেখানকার পরিবেশ নাকি একদম বদলে যায়। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা এই পানের বরজ কেন্দ্রিক। তো এই ঘটনাটা রাজবাড়ির পাংশা এলাকায় একটা ঘটনা, আর ঘটনাটা ঘটেছিল 2000 সালের দিকে। তো রাকিব তখন টকবকে যুবক ছিল। তো এলাকায় পানের খুব দাম, তাই সে চোর ডাকাতের হাত থেকে ফসল বাঁচাতে ও ঠিক করলো বরজের সে রাত কাটাবে এবং যেন কেউ চুরি করতে না পারে। তো বরজের একদম মাঝখানে ও একটা উঁচু বাঁশের মাচা তৈরি করেছিল, যাকে স্থানীয়রা আসলে এখানে টং বলে থাকে, বাঁশের টং। তো সেদিন ছিল ভাদ্র মাসের একটা রাত। আকাশে মেঘ জমে থাকা চারপাশে কুটকুটে অন্ধকার ছিল। রাতের বেলা নর্মালি জ্যোৎস্না রাত উঠতো, কিন্তু সেদিন আকাশটা মেঘলা থাকার কারণে কুটকুটে অন্ধকার ছিল। রাত প্রায় আনুমানিক 1টা বাজে। তো রাকিব মাচার উপর বসে হারিকেনের টিমটিমে আলোয় ঝিমাচ্ছিল। হঠাৎ ও শুনল বরজের একদম পশ্চিম কোণে থেকে পানের লতা ছেঁড়ার একটা শব্দ আসতেছে। পানের লতা ছেলে যেরকম, এক কথা পান ছেলে যেরকম শব্দ হয়, সেরকম একটা শব্দ। তো রাকিব ভাবলো হয়তো কোনো চোর ঢুকেছে বা তার পান চুরি করতে এসেছে। তো তার হাতে থাকা লাঠি এবং টর্চ লাইটটা হাতে নিয়ে সে সাবধানে মাচার থেকে বা সেই টং থেকে নামলো। তো বরজের ভিতরটা এত ঘন যে টর্চের আলো 2 হাতের বেশি সামনে যায় না। সোজাসুজিভাবে যে রাস্তা দিয়ে আলো দেখা যায়, কিন্তু বাঁকাভাবে কখনোই দেখা সম্ভব না। তো ও যত সামনে এগিয়ে যাচ্ছে, দেখলো যে চারপাশের বাতাসটা হঠাৎ করে খুব ভারী হয়ে গেছে। পানির মিষ্টি গন্ধের বদলে নাকে এলো একটা উৎকো আষ্টে গন্ধ, যেন মরা মাছ রোদে পচে গেলে যেরকম গন্ধ তৈরি হয় সেই রকম। তো রাকিব টর্চ লাইটটা এদিক ওদিক ঘোরাতে দেখলো একটা পানের শাড়ির আড়ালে কেউ একজন উবু হয়ে বসে আছে। তার পরনে কোনো কাপড় নেই, বরং গায়ের রংটা কুচকুচে কালো, আর চামড়া মনে হচ্ছিল ভিজে চিকচিক করছে। তো রাকিব ভাবলো যে হয়তো গ্রামের কোনো পাগল। ও আর একটু কাছে গিয়ে ধমক দিয়ে বলল, কিরে এত রাতে কি করিস এখানে? এভাবে ধমক দিল।
সে নর্মালি ভেবেছিল যে হয়তো কোনো পাগল সে ভুল করে হয়তো বা এখানে চলে এসেছে, কারণ কোনো মানুষের পক্ষে তো উলঙ্গ হয়ে থাকা সম্ভব না, আর বিশেষ করে এত রাতে অন্ধকারে কেউ তো উলঙ্গ হয়ে আসবে না। তো এই জন্য সে জিজ্ঞেস করলো, কিরে এত রাতে কি করিস এখানে? তো লোকটা কোনো কথা বললো না, শুধু নিচু হয়ে পানের লতাগুলো ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাচ্ছিল। রাকিব তখন তার কাঁধে হাত দিতে গেল, তখন ওর শরীরটা পাথরের মতো জমে গেল। ও দেখলো লোকটার হাতটা অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুড়ালির মতো বাঁকানো। তো সেই সত্তাটা যখন ধীরে ধীরে বা সেই মানুষটা যখন ধীরে ধীরে মুখ ফেরালো, রাকিব দেখলো তার কোনো নাক নেই, তার কোনো চোখ নেই এবং চোখের জায়গায় দুটি গর্ত, সেই গর্ত দুটো যেন নীল আলো ছড়াচ্ছে। তো এবং তার দাঁত বের করে একটা বিকট হাসি দিল রাকিবকে দেখে। তার দাঁতগুলো ছিল করাতের মতো ধারালো, যেন কোনো ভ্যাম্পায়ার। এই যারা সাধারণত ভ্যাম্পায়ার দেখে থাকবেন সিনেমাতে, তো ওই রকম দেখা যায় যে তার দাঁতগুলো সুসালো ছিল। তো রাকিব এটা দেখে তো প্রচন্ড ভয় পায় এবং একটা চিৎকার দেয়, কিন্তু ও একটা জিনিস লক্ষ্য করে, ও যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে নড়তে পারতেছে না। তো পানের লতাগুলো জ্যান্ত সাপের মতো মনে হয় যে তার পা গুলোকে পেঁচিয়ে ধরে রেখেছে, যার কারণে সে নড়তে পারতেছে না, এরকম সে ফিল করলো। সেই অবয়বটা বা সেই মানুষটা এবার দুই হাত এবং দুই পায়ে হেঁটে হেঁটে রাকিবের দিকে আসতে শুরু করলো। প্রতিটা কদমে মনে হচ্ছিল যে মাটি যেন কেঁপে কেঁপে উঠতেছে। সে খসখস গলায় রাকিবকে বলল, তুই তো অনেক দিন ধরে এই বরজ পাহারা দিচ্ছিস, আজ আমাকে তোর নিজের হাতটা খেতে দিবি? তো রাকিব খুবই আশ্চর্য হয়ে গেল যে এটা কি বললো এটা, কারণ সেই লোকটা হুবহু মানুষের মতো, আর সে কিনা তার হাত খেতে চাচ্ছে। তো এটা বলেই যখন রাকিব এটা চিন্তা করতে লাগলো, এটা সে দেখলো যে সেই দানবীয় বা সেই লোকটা তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবং তার গলার কাছে হাত নিয়ে এসেছে এবং তার গলা হালকাভাবে চেপে ধরেছে। রাকিবের মনে হলো যে তার দম বন্ধ হয়ে আসতেছে। ঠিক তখনই ওই বরজের পাশের জঙ্গল থেকে একটা হুতুম পেঁচা একটা সজোরে ডিকে উঠলো। তো সেই ডাকে ওই মানুষটা মানে একটু থমকে গেল এবং সে সেদিকে খেয়াল করলো এবং সেদিকে তাকালো, এবং তাকার সঙ্গে সঙ্গে রাকিবের গলার যে হাতটা ধরেছিল সেই লোকটা, সেটা হালকা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর তো রাকিব একটু ছাড়া পেয়ে যায় এবং সেখান থেকে সে অনেক চেষ্টায় পিছনে সরে আসে এবং সে দোয়া দরুদ পড়তে শুরু করে। তো যখনই রাকিব দোয়া দরুদ পড়তে শুরু করলো, তখনই সেই মানুষটা বা সেই দানবটা বা যেটাই বলি, তো এটা প্রচণ্ড চিৎকার দিতে লাগলো। মনে হলো যে মাটির তলা থেকে হাজার হাজার মানুষ তার সাথে একত্রে আর্তনাদ করতেছে, এই ধরনের একটা সাউন্ড বা এই ধরনের চিৎকার করতেছে। মুহূর্তের মধ্যে সেই মানুষটা রাসেল ভাই ধোঁয়ার নিয়ে মানে একটা ধোঁয়ার কি বলে পাণ্ডুলিতে রূপান্তরিত হয় এবং একটা ঘন ধোঁয়া তৈরি হয় এবং সেই ধোঁয়ার সাথে মিশিয়ে যায়। তো এত কিছু হওয়ার পর সেই রাকিব আসলে রাসেল ভাই সেখানে এত ভয় পেয়ে যায়, সেখান থেকে নড়তে পারে না এবং সে সেখানে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। সে জানায় যে সেই ধোঁয়াটা মিশে যাওয়ার পর সে পুনরায় আবার এসেছিল এবং একই রকমভাবে সে খসখস করে আওয়াজ করতেছিল, এবং রাকিব যখন ভাবলো যে হয়তো সেই অবয়বটা চলে গেছে আর হয়তো সে ফিরে আসবে না, তো সে ভাবলো যে বা সত্যি সত্যি চোর এসেছে। তো রাকিব যখন দেখতে গেল যে আসলে চোর না অন্য কিছু, বিশ্বাস করেন রাসেল ভাই, সেই অবয়বটা পুনরায় আগের সিনের মতোই ঘটনা ঘটতে লাগলো। একইভাবে তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি, তার যেখানে সে দাঁড়িয়েছিল সেখান থেকে নড়তে পারতেছে না, মানে আগের সিনটাই বা আগের ঘটনাটাই আবার রিপিট করতেছে তার সাথে, সে কিছুই করতে পারতেছে না। এবার হলো যে হুতুম পেঁচাটা ডাক দিয়ে, গতবার যে মানে একটু আগে যে হুতুম পেঁচাটা ডাক দেওয়ার কারণে সে তার গলার হালকা অনুভব করছিল, কিন্তু রাসেল ভাই এবার সেই পেঁচাটা ডাক দেয়নি। এবার সেই
মানুষটা তার গলা চিপি ধরেই আছে এবং সে কি করবে বুঝতে পারতেছে না এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালে রাকিবের বাড়ির লোকজন ওকে যখন পড়ে মাঝখানে অজ্ঞান অবস্থায় পায়, তো ওর গলার পাশে একটা বড় বড় নখের আঁচড় ছিল, যা থেকে নীল রঙের পুজোর মতো কিছু একটা বের হচ্ছিল। তো গ্রামের মুরব্বীরা ওই জায়গাটা ওই জায়গাটা খুঁড়ে যা দেখলেন তাতে সবার কলিজা শুকিয়ে গেল। মাটির নিচে পাওয়া গেল একটা পুরনো শাখা আর মানুষের হাতের হাড়ের কতগুলো টুকরো। তো পরে জানা যায় যে বহু বছর আগে নাকি এই বরজের জায়গায় একটা পুকুর ছিল, পরবর্তীতে এটা মাটি দিয়ে ভরাট করা হয়, কিন্তু আগে নাকি এখানে একটা পুকুর ছিল এবং সেখানে এক নববধূকে একজন মেরে ফেলে এই পুকুরে নাকি ফেলে দিয়েছিল। তো রাকিব এখন সুস্থ আছে, যেহেতু ঘটনাটা অনেক আগের, সে এই ঘটনা ঘটার পর অজ্ঞান হয়ে যাওয়ার পর তার গলা ব্যথা বা আদার্স অনেক সমস্যা ছিল, অনেকদিন সে অসুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে যখন সুস্থ হয় সে সমস্ত ঘটনাটা সবাইকে, তার পরিবারকে বলে। তো এরপর থেকে সে আসলে ওই পানের বরজটা ছেড়ে দেয়, এরপর আর পানের বরজে কাজ করেনি। তো এই ছিল রাকিবের সাথে আসলে রাসেল ভাই ঘটে যাওয়া একটা কি বলবো মর্মান্তিক ঘটনা। কারণ তার জীবিকা নির্বাহের মাধ্যম ছিল পানের বরজ, কিন্তু এই পানের বরজের মাধ্যমে আসলে তার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, যার কারণে সে আর পানের বরজ তার যদিও আছে, কিন্তু সে আর কখনো আসলে ওইভাবে রাতে থাকেনি। তো এখন সে সম্পূর্ণ সুস্থ আছে, এখন সবকিছু ঠিকঠাক। আসলে তারপর থেকে এই ধরনের ঘটনা তার সাথে আর ঘটেনি। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি, যিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রাফসান বিন রাকিব। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন সেটা একটি ঘটনা বললে ভুল হবে, অনেকগুলো ঘটনার সংমিশ্রণ। ওই এলাকারই একটি ঘটনা, খুবই ভয়ঙ্কর, রোমহর্ষক এবং মর্মান্তিক। ঘটনা যে একজনের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, ঘটনা যেহেতু চলমান রয়েছে, অনেকের সাথেই ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। যাকে দিয়ে শুরু করব তিনি এই রাকিব ভাইয়েরই নানা হন। তো ওনার নানা ছোটবেলা থেকেই মাছ ধরতে খুব পছন্দ করতেন, মাছ ধরা তার নেশাও ছিল। এই মাছ ধরা নিয়ে তো অনেকের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তবে ওনার ঘটনাটা একটা জায়গায় একটু অন্যরকম। ঘটনাটি এখন থেকে প্রায় 15-16 বছর আগে ঘটেছিল, মানে নানার সাথে যে ঘটনাটা কথা বলছি আর কি। তো বরাবরের মতো নানা মাছ ধরতে গিয়েছেন, দিনের বেলাতে গিয়েছেন, কিন্তু ওনার নানা বাড়ি কিন্তু ওই গ্রামেই, অর্থাৎ বেলপাড়া গ্রামে। উনি তো মাছ ধরতে গিয়েছেন, ওই গ্রাম থেকে একটু দূরেই নদী, ব্রহ্মপুত্র নদী। তো ওনাদের নানা বাড়ি থেকে এই ব্রহ্মপুত্র নদীতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগে হেঁটে। এই নদীর উপর দিয়েই বয়ে যাওয়া খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজের ঠিক পাশে নদীর সাথে ঘেঁষেই একটি কবরস্থান। তার ঠিক 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই বহু পুরনো নদীর সাথে লাগোয়া একটি পরিত্যক্ত শ্মশান বা চিতাখোলা রয়েছে। শোনা যায় এই যে চিতাখোলা, এটার বরাবর নদীর ঠিক মাঝে বড় বড় কয়েকটি লঞ্চ নাকি তলিয়ে গেছে। এখনো এগুলো নদীর নিচেই রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই যে ব্রিজের কথা বলছি, শুক্রবার অথবা বিশেষ কোনো অকেশন বা ঈদ উপলক্ষে যখন গ্রামে অনেক মানুষ জড়ো হয়, দূর দূরান্ত থেকে কিছু লোকজন আসে, তখন এখানে নাকি অনেক মানুষের আনাগোনা দেখা যায়। এত পরিমাণ মানুষ নাকি এখানে আসে ঘোরার জন্য, তখন হেঁটে এই ব্রিজটা পার হওয়া একটু কষ্টই হয়ে যায়। অনেকে এসে ছবি তোলে,
যতটা সুন্দর ততটাই ভয়াবহ এই ব্রিজ। তো এই রাফসান বিন রাকিব উনি এর আগেও একটি ভয়ঙ্কর ব্রিজের কথা বলেছিলেন তার পূর্বে একটি ঘটনায়। এটাই সেই ব্রিজ। ওনার নানা মাছ ধরার জন্য বাঁশের ফলাযুক্ত একটা ট্যাটা ব্যবহার করতেন। এখন তো লোহার ফলা আছে, কিন্তু ওনার ট্যাটাটা ছিল বাঁশের ফলা, এই বাঁশের ফলাযুক্ত ট্যাটা। ওনাদের ওই এলাকায় এটাকে জুইত্তা বলা হয়। এক একটা জায়গাতে এক একটা নাম, আমরা তো ট্যাটা বলি বা শুদ্ধ বাংলায় ট্যাটা, কিন্তু ওনাদের ওই এলাকায় এই ধরনের ট্যাটাগুলোকে জুইত্তা বলে অভিহিত করা হয়। তো নানা ব্রিজের নিচে কবরস্থানের সাইডে নদীর পাড় ধরে ট্যাটা কাঁধে নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন আর মাছ খুঁজছেন। মাছ খোঁজার জন্য খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখেন বিশাল বড় একটা শোল মাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে। নানা যখনই কাঁধ থেকে এই ট্যাটাটা নিয়ে ওইটাকে হাতে নিয়ে নিশানা করছেন, এখনই মারবেন, হঠাৎ করে হয় কি এটা ডুব দেয়। ডুব দিয়ে আরেকটু সামনের দিকে গিয়ে ভেসে ওঠে। নানা ধীরে ধীরে পা টিপে টিপে আবার একটু সামনের দিকে গিয়ে আবার নিশানা ঠিক করছেন। যখনই ছুড়বেন ট্যাটাটা, আগের মতোই ওটা ডুব দেয়। ডুব দিয়ে আবার একটু সামনে যেয়ে ভেসে ওঠে। নানা আবারও পা টিপে টিপে ওইটার পিছু নিতে নিতে ওটাকে নিশানা বানিয়ে যখনই আবার ছুঁড়ে মারবেন তার ট্যাটাটা, আবার সেটা ডুব দেয়। এইভাবে নানাকে আস্তে 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 নিতে 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 ওই যে চিতা শ্মশান ওইটার কাছাকাছি নিয়ে গেছে। ওইটার কাছে গিয়ে ওইটা আবার ভেসে উঠছে। তো নানা আবার যখন ওটাকে তাক করে কেবল ছুড়বেন, হঠাৎ করে পেছন থেকে মনে হলো কেউ ডাক দিল। পেছন দিকে তাকিয়ে দেখেন তারই পরিচিত একজন। এরপর আবার উনি ওই মাছটার দিকে তাকানোর চেষ্টা করেন, দেখলেন যে মাছটি ওখানে নাই। ওই লোকটা বলল, ও ভাই, আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন কেন? আপনি জানেন না জায়গাটা কতটা ভয়ঙ্কর? আর এই সন্ধ্যার সময় আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন, এখানে মাছ দেখেন কই? নানা বলেন যে না, একটা বড় মাছ দেখলাম। উনি বলছেন, সর্বনাশ, এই আসেন আসেন আসেন, তাড়াতাড়ি বের হন এখান থেকে, খবরদার এই সময় এখানে আসেন না। তো নানা আসলে বুঝতে পারতেছেন না যে উনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এতটা সময় পার করে ফেললেন। কারণ তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হচ্ছে এমন একটা সময়। এতক্ষণ যে এই সময়টা পার করেছেন ওনার আসলে সেই খেয়ালই ছিল না। নানা ভাবছেন, না আমি তো মাত্রই আসলাম, আমি যখন আসছি তখন তো আসরের আজানও দেয়নি, আমি তো এসেই এই মাছটার পিছু নিলাম। তাহলে সর্বোচ্চ 15 মিনিট গেছে, এই সময়ের মধ্যে কিভাবে মাগরিবের সময় চলে আসলো? নানা তো আর কিছু বুঝতে পারতেছেন না। নানা তখন ওই ব্যক্তির সাথে কথা বলতে বলতে হাঁটা ধরেন, হাঁটতে হাঁটতে আবার লোকালয়ে চলে আসেন। দুইজন আরো কিছুক্ষণ গল্প গুজব করেন, সাথে আরো লোকজনও ছিল। এরপরে নানা আবার বাড়িতে চলে আসেন। আর উনি বাড়িতে আসার পর শুধু মাথার ভিতরে একটা জিনিসই খেলছে, যে আমি এত অল্প সময়ে কিভাবে এতটা পথ পাড়ি দিলাম। নানা এগুলো ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। চিন্তা করছেন যে ওই যে মাছটা, ওই মাছটাকে আমাকে মারতেই হবে, এত বড় একটা মাছ। পরের দিন আবার গেছেন উনি আগের জায়গায়। তবে উনি এবার ওই যে চিতাখোলার কাছাকাছি গেছেন। নানার চিন্তা হলো যে ওই মাছটা নিশ্চয়ই এদিকেই আসে। এই প্রথমবারের মতো গতকালকে খালি হাতে আমি বাসায় গেছি, কোনো মাছ ধরিনি, আজকে এই মাছটাকে আমি ধরবই। তো উনি ওই মাছটাকে খুঁজছেন। অদ্ভুত ব্যাপার, উনি আবারও সেই মাছটার দেখা পেলেন। এবার উনি ওই মাছটার পিছু নিয়েছেন। ঘটনা ঠিক ওই গত দিনের মতোই ঘটছে। যখন উনি মাছটাকে হিট করতে যাবেন তখনই মাছটা ডুব দেয়। মনে হচ্ছে মাছটা খুব চালাক। এইভাবে ওই মাছটা আবার এগিয়ে যায়। আবার আগাতে আগাতে উনি হঠাৎ করে যখন কানে মাগরিবের আজান শুনতে পান, তখন উনি দেখলেন উনি আবার সেই শ্মশানের কাছে চলে আসেন। এমনিতে শ্মশানের কাছাকাছি ছিলেন, তবে একদম শ্মশানের ভেতর দিকে চলে আসেন উনি ওখান থেকে ফেরত আসেন। তবে ওই দিন আবার কেউ পেছন থেকে ডাক দেয় নাই, উনি এমনিতে চলে আসছেন আর কি। ওই দিনের টাইমিং এর যে ব্যাপারটা, মানে সময়ের হিসাবটা মোটামুটি ঠিক ছিল। এমন করে উনি টানা 6 দিন ওই মাছের পিছু নিয়েছেন। প্রত্যেকটা দিন ওই মাছের পিছু নিয়ে উনি সফল হন না। ওনার ভিতরে জেদ চেপে গেছে, এই মাছটাকে আমি ধরাশায়ী করবই।
6 দিনের দিন উনি ওইভাবে পিছু নিতে নিতে ওই চিতার কাছে চলে আসছেন। তখনও মাগরিবের আজান হয়ে গেছে। ওনার ভিতরে এমন একটা জেদ চেপেছে যে এই একটা মাছের পেছনে উনি 6টা দিন পার করছেন, এটা উনি ধরবেনই। এইবার উনি চিন্তা করলেন যে মাছটা যেহেতু ডুব দেয়, উনিও একটু কৌশল অবলম্বন করলেন। আর সেই কৌশলটাকে খাটিয়েই উনি যখনই ওনার এই বাঁশের ফলাযুক্ত ট্যাটাটা ছুঁড়ে মেরেছেন, ট্যাটার কিন্তু একটা অংশে সুতা লাগানো থাকে, শক্ত সুতা। ওই সুতার এক প্রান্ত ওই ট্যাটার সাথে বাঁধা থাকে, আর একটা অংশ কিন্তু যিনি ট্যাটা ছুঁড়ে মারেন তার হাতের সাথে লাগানো থাকে, যার কারণে ট্যাটাটা একদম যাতে হাতছাড়া না হয়ে যায়। ওই দড়ি ধরে বা ওই সুতা টানতে টানতে আবার ট্যাটাটাকে কাছে নিয়ে আসতে হয়। তো উনি যখন ছুঁড়ে মেরেছেন, ছুঁড়ে মারার পর বুঝতে পারছেন যে এই ট্যাটাটা ওই মাছটার গায়ে লেগেছে। যখনই গায়ে লেগেছে উনি তখন দেখলেন যে আরে এ কি শুরু হলো, আশেপাশের গাছগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নানা ওই সুতার ধরে টান দিয়েছেন, সুতার ধরে টানার পর ট্যাটাটা ওনার হাতের নাগালে চলে আসে। তো উনি মূলত যখন ট্যাটাটা ধরেছেন এবং ট্যাটাটা উপরে তুলেছেন, উনি দেখলেন যেটাকে উনি শোল মাছ ভেবেছেন, এটা আসলে শোল মাছ না, ওইটা বিশাল বড় এক গজার মাছ। নানা তখন মনে কেমন যেন একটু সন্দেহ হলো। নানা মনে মনে দোয়া পড়ে শরীরে ফু দিয়ে ওই মাছটা টেনে উপরে তুলে বাসার দিকে নিয়ে আসা শুরু করলেন। তো নানা যত মাছই ধরে আনতেন, উনি মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতেন না, বাসায় খাওয়ার জন্যই আনতেন। কিন্তু এই মাছটা উনি নিয়ে বাজারে চলে যান। এদিকে সমস্যা হয় কি, এই মাছটার শরীরে এই ট্যাটার বেশ কয়েকটা ফলা তো ঢুকে গিয়েছিল। সবগুলো ফলা বের করলেও একটা ফলা কিছুতেই ছুটানো যায় না। অথচ এটা ছুটানো খুব কঠিন কাজ না। অনেক চেষ্টার পরও যখন সেই ফলাটা ছুটানো গেল না, শেষ পর্যন্ত ওই ফলাটা উনি ওনার ট্যাটা থেকে খুলেই ফেললেন, মানে ওটা ভেঙে ফেললেন বা কেটে ফেললেন। ওই ফলা সহই ওই মাছটা উনি বিক্রি করে দিয়েছিলেন। নানা যখন বাসায় চলে আসছেন, আসার সাথে সাথে ওনার শরীরে প্রচন্ড রকমের জ্বর, এমন জ্বর যে ওনার শরীর থরথর করে কাঁপছে। তখন গরমকাল ছিল, লেপ বের করা হলো, কাঁথা বের করা হলো, সব কিছু ওনার শরীরে চাপিয়ে দেওয়া হলেও ওনার শরীরের কাঁপাকাঁপি আর থামে না। ওনার তো 2 ছেলে, মানে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাকিব ভাই, ওনার 2 মামা, ছোট মামা বড় মামা। তো দুজনেই কিন্তু ড্রাইভিং করেন। তো মামারা যখন বাসায় আসছেন, আসার পর তো জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, হঠাৎ করে এত জ্বর কোত্থেকে আসলো। এখন দেরি তো করা যাবে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনানো হয়, খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যখন রাত অনেক গভীর, হঠাৎ করে কে যেন ওনাদের ঘরের চালের মধ্যে ঢিল ছড়ছে, আর কে যেন বলছে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, তোর পুরো গোষ্ঠী আমি ধ্বংস করে দেব। আর ঢিল এত বেশি পরিমাণে পড়ছে যে সবারই ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মনে হচ্ছে এই ঢিলগুলো পড়তে পড়তেই এই বাড়ি ধসে যাবে এবং বাড়ির উপরে ঢিলের একটা পাহাড় জমে যাবে, এমন একটা অবস্থা। নানাদের ঘরের সামনে বড় একটা আম গাছ ছিল, মনে হচ্ছে যে এই গাছটা এমন ভাবে নড়ছে যে ভেঙে ঘরের চালের উপর পড়বে। আর এই গাছটা যদি ভেঙে ঘরের চালের উপর পড়ে, ওই ঘরের মধ্যেই সবাই চাপা খেয়ে মারা যাবে। এইভাবে চলতে চলতে পুরো রাত শেষ হয়। নানা কথা বলতে পারছেন না, তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আসলে কি হয়েছে এটাও জানতে পারছেন না। সবাই তো চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হলো যে এই ধরনের সমস্যা শুরু হলো। তো নানিও নানাকে জিজ্ঞেস করছে, কিন্তু নানা আসলে কোনো কথা বলে না, শুধু উনি গোঙাচ্ছেন। নানি বুঝতে পারলেন যে নানা কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না কোনো এক কারণে। আর নানা চোখ উপরের দিকে দিয়ে কি যেন কিছু একটা দেখছেন, কেমন যেন করছেন, মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু দেখছেন। তো মামারাও এই বিষয়টা দেখেছেন, ওনারাও ভয় পেয়েছেন যে আসলে কি এমন ঘটলো যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। সকালবেলা পাশের বাড়ি একজন আসে, এসে বলে যে আসলে বলো তো কি হয়েছে তোমাদের। তখন ওনারা বলেন যে এই ঘটনা, কিন্তু পাশের বাড়ির লোকজন বলে যে আমরা তো কিছুই বুঝতে পারি নাই যে কি হইলো না হইলো। তখন নানি বললেন যে উনি তো রাতের বেলা আসছেন, একটা মাছ ধরছিলেন, মাছটা নাকি বাজারে বিক্রি করে দিচ্ছে, শুধু এটুকুই বলছে, এরপর তো আর কিছু বলে নাই, তারপর থেকে এই সমস্যা।
যেহেতু মাছ ধরেছেন, বিক্রি করেছেন, তখন এই কথা যখন শুনেছেন মামা, উনি দেরি না করে কবিরাজ নিয়ে আসার জন্য উনি প্রচেষ্টা শুরু করেন। তো একজন কবিরাজ আসেন, আসার সাথে সাথে বলেন যে আপনাদের কপাল ভালো যে এই লোক এখনো জীবিত আছে, তবে এটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য কোনো লোককে দেখান। এই বলে কবিরাজ চলে যায়। আর একজন কবিরাজ আসে, উনিও আগের কবিরাজের মতোই বলে যে কিছু করতে পারবো না, এই বলে চলে যায়। এদিকে দিন যাচ্ছে, নানার শরীর খারাপ হয়ে যাচ্ছে আরো বেশি করে। আর প্রতি রাত্রেই ওই অদ্ভুত ব্যাপার, চিৎকার চেঁচামেচি করে বলে যে আমার ভাইকে মেরেছিস, শেষ করে দিব সব। এরপর তো ঢিল তো ছুটতেই থাকে। এই বিষয়গুলো একটু কমে গেলেও কিন্তু নানা, উনি যে শয্যাশায়ী হয়েছেন, ওনার জবান বন্ধ হয়ে গেছে, এইটা আর ভালো হয় না। কত কবিরা জানা হলো, কেউ কিছু করতে পারে না, সবাই এসে ঝাড়ফুঁক করে আবার চলে যায়, কিছুই হয় না। তো পরে একজন কবিরাজ বলেন যে আপনার বাবার সাথে এক কবিরাজের বন্ধুত্ব আছে, ওই লোকটাকে খবর দেন, আমার মনে হয় উনি কিছু একটা করতে পারবেন। তো ওই কবিরাজকে নিয়ে আসা হয়। ওই কবিরাজকে যখন নিয়ে আসা হয়, তো ওই কবিরাজ জানতেন না এই সমস্যা, তার সাথে মাঝে মাঝে দেখা হতো। কবিরাজ হয়তো অন্য কোনো জায়গা চলে গেছিল, উনি জানতেন না এই সমস্যা আর কি। তো উনি যখন আসেন এবং এসে দেখেন যে নানার এই অবস্থা, উনি কোনো কথা না বলে নানিকে বলেন যে একটা চায়ের কাপ আনেন আর ওর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমার কাছে দেন। এটা নানি করেন। এরপর ওই কবিরাজ পকেট থেকে কি যেন একটা বের করে ওই সরিষার তেলের মতো, সরিষার তেলের ভিতরে ওটা দেন আর কি, সাদা কিছুর মতো আর কি। তো ওইটা দেওয়ার পর উনি ওনার শাহাদত আঙ্গুলি ওই তেলের মধ্যে ডুবিয়ে নাড়াচ্ছেন আর বিড়বিড় করে কিছু একটা পড়ছেন, ফু দিচ্ছেন ওই কাপের মধ্যে। হঠাৎ করেই হলো কি, ওই তেলটা একদম দুধের মতো সাদা হয়ে গেল, ফেনা উঠতে লাগলো, মনে হচ্ছে উপচে পড়ছে। যখন এরকমটা শুরু হয়েছে আর উনি ফু দিচ্ছেন ওই কবিরাজ ওইটার মধ্যে, সাথে সাথে মনে হলো যে বাসার আশেপাশে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এখনই সব গাছপালা ভেঙে ঘরের উপর এসে পড়বে। এদিকে বাড়ির লোকজন তো ভয় পেয়ে যাচ্ছে। কবিরাজ তেলটা নানার মাথায় দেওয়ার সাথে সাথে নানা ছটফট শুরু করে দিয়েছেন। আর এই 6 মাসের ভিতরে প্রথমবারের মতো নানার মুখ দিয়ে কথা বের হলো, তবে সেই কথাটা নানার কথা না, খুবই ভয়ঙ্কর কর্কশ গলায় বলতে থাকে, এই বেটা কবিরাজ, তোর এত সাহস হলো কিভাবে যে আমাকে বিরক্ত করিস? তুই জানিস আমার কত ক্ষমতা? কবিরাজ তার উত্তরে বলে, হ্যাঁ আমি জানি তুই কে, আর তোর ক্ষমতা কতটুকু সেটাও আমার জানা আছে, আর তুইও খুব ভালো করে জানিস আমি কে, আর আমার সাথে কে আছে তোর জানার কথা। তুই বল, এই মানুষটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছিস? এটা বলার সাথে সাথে ওই পিশাচটা বলে ওঠে, কি বললি তুই? শুধু শুধু? আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি? মনে রাখিস, আমি শুধু শুধু কারো পিছনে লাগি না। এই লোকটা জেনে শুনে আমার ভাইকে মেরেছে, শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, আমার ভাইকে সে বিক্রিও করে দিয়েছে। তখন আমার ভাই জীবিত ছিল, ও বুঝতে পেরেছিল এটা স্বাভাবিক কিছু না। ও যদি ওই অবস্থাতে আমার ভাইকে ছেড়ে দিত, আমরা হয়তো বা কিছু করতাম না, ছেড়ে দিতাম। কিন্তু ও বুঝতে পেরেছিল যে ও কোনো একটা জিনকে ধরেছে, আক্রমণ করেছে, ধরে ফেলেছে তাকে। এরপর ও তাকে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। তুই বল, এটা কি শুধু শুধু? আমি তাকে শুধু শুধু ধরছি? আমি তোকে ছাড়বো না, এটা তো ইচ্ছাকৃত একটা শয়তানি, আমি তোকে ছাড়বো না, আমি ওর পুরো পরিবারকে শেষ করে দিব। তখন কবিরাজ বলে, তুই কেন? তো সর্দারও করতে পারবে না, যা তোর সর্দারের কাছে যা, তোর সর্দারের কাছে গিয়ে বল আমার কথা। তোর সর্দার আমাকে খুব ভালো করেই চেনে, তুই এখান থেকে যাবি কিনা বল, নাকি তোর ভাইয়ের অবস্থা তোরকে করবো বল। এরপর ওই পিশাচটা কিছুটা সময় চুপ করে থাকে। আসলে ওই কবিরাজের সাথে নাকি খুব শক্তিশালী একটা জিন আছে, শোনা যায় ওই জিনটাকে দেখলেই অন্য শক্তিশালী জিনেরা নাকি ভয়ে পালিয়ে যায়। পরে ওই পিশাচটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল যে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমরা যেখানে থাকি ওইখানে ওই চিতার কাছে একটা গরু আর ঠিক এমন একটা গজার মাছ দিতে হবে যেমনটা ওই মাছ ছিল। মানে হচ্ছে যে নানা যে এইরকম মাছটাকে মেরেছিল ওরকম একটা মাছ দিতে হবে। পরে কবিরাজ বলল, তুই কোনো কিছু ছাড়া যাবি কিনা বল,
কিচ্ছু দিতে পারবো না। পরে ওই কবিরাজ বলতে থাকে কিছু একটা, মানে বলতে থাকে, এই ধর এটারে, ইচ্ছা মতো পিটা। মানে কাকে যে বললো উপস্থিত লোকজন কিছু টের পাচ্ছে না। তবে উপস্থিত সবাই দেখতে পেল নানা ছটফট করছে, আর বাড়ির বাইরে মনে হচ্ছে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি, ওরে বাপরে মরে গেলাম রে, মারিস না এরকম করে। তো এরকম শব্দ, আর নানা ছটফট করছে ওইদিকে। তখন কবিরাজ বলে, এই যাবি কিনা বল। তখন ওই পিশাচটা বলে ওঠে যে আমার ভাইকে মারলো এইভাবে জেনে শুনে, এখন আমি যদি এইভাবে চলে যাই, তুই বল, আমাদের সমাজের নিয়ম কানুন তো তুই জানিস, আমি কি আমার সমাজে মুখ দেখাইতে পারবো? সবাই আমার মুখে থুতু ফেলবে। তোর বিবেচনা কি বলে, আমি এইভাবে যাইতে পারি? আমার জায়গা তুই হলে তুই কি করতি? তখন কবিরাজ একটু শান্ত হয়, বলে আচ্ছা ঠিক আছে, যা, একটা গরু দেয়া তো সম্ভব না, তুই যেরকমটা মাছ চেয়েছিস ওই রকম একটা মাছ ওরা রেখে আসবে, কিন্তু তুই আর কখনো আসবি না, আর যা হবার হয়ে গেছে। আর তুই এই লোকের ট্যাটা নিয়ে গেছিস, তুই ট্যাটাটা ফেরত দিয়ে যাবি। এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে নানা ট্যাটাটা পাওয়া যাচ্ছিল না, তার মানে ওই ট্যাটাটা নাকি ওই জিনটা নিয়ে গিয়েছিল, কোন একটা কিছু করবে বা কোন একটা উদ্দেশ্য ছিল হয়তোবা। তো ওই পিশাচটা বলে ঠিক আছে, আমি ওটা দিয়ে যাব। এরপর কি হয় যে ওই পিশাচটা চলে যায়, কিছুক্ষণ পর বাইরে একটা খট করে শব্দ হয়, তো একজন বাইরে গিয়ে